গত 3 দশকেও এরকম ঘটনা ঘটেনি যে সরকার তার নিজস্ব ব্যয় পরিচালনা করবার জন্য ব্যাংক থেকে টাকা লোন করে চলছে। একটা সরকার প্রতিদিন ব্যাংক থেকে লোন করে চলছে, এই সরকার কিভাবে চলবে? আজকে এই বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কেমন, এটা নিয়ে এখন আর লুকোচুরির কিছু নেই। সবাই মোটামুটি জানেন যে কি ঘটছে বর্তমানে। এই গত মাসে, মার্চ মাসে, এই সরকার ব্যাংক থেকে লোন করেছে 20,233 কোটি টাকা। আজকে যখন কথা বলছি, এই যে পরশুদিন বৃহস্পতিবার 23শে এপ্রিল পর্যন্ত এই মাসে সরকার ব্যাংক থেকে লোন করেছে 49,000 কোটি টাকা। অর্থাৎ 3 মাস যেতে না যেতেই প্রায় 70,000 কোটি টাকা ক্রস করে গেছে এই সরকারের লোন। তাহলে কেন এরকম হচ্ছে? জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা একটি প্রশ্ন তুলেছিলেন এই ব্যাংক থেকে লোন নিয়ে সরকার চালানোর ব্যাপারে। তো সেখানে অর্থমন্ত্রী আমির খসরু বলেছেন যে এটা একটা ক্যারি ওভার ইফেক্ট। ডক্টর ইউনূসের আমলেই অর্থনীতি এভাবে লোন নির্ভর চলছিল এবং তারা আশা করছেন যে আগামী যে বাজেট আসবে, জুন মাসে যে বাজেট আসবে, সেখানে তারা এই ব্যাংক লোন নির্ভরতা কমাবেন। ডক্টর ইউনূস যে এই 17 মাস দেশ চালালেন, তিনি দেশটাকে 1,44,000 কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছেন। তার মানে এটাকে বলা হচ্ছে যে $12 বিলিয়ন, অর্থাৎ 1200 কোটি টাকার দেনা তিনি রেখে গেছেন। অথচ আমাদের ধারণা ছিল যে এই গ্লোবাল সেলিব্রিটি লোকটা আসলে বাংলাদেশে একেবারে মানে সোনায় সোহাগা, দুধের নহর বয়ে যাবে। শেখ হাসিনা খুব খারাপ ফ্যাসিস্ট, সো আমরা একটা ফেরেস্তা সম টাউটকে নিয়ে আসলাম, যাকে সাংবাদিক আনিস আলমগীর বলে বিশ্ব বাটপার। আমরাও দ্বিমত পোষণ করি না। তো এখন প্রশ্ন হলো যে এই যে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া হচ্ছে ব্যাংক থেকে, এর সমস্যাটা কি? এর থেকে উত্তরণের পথ কি? আমি একটু পেছনে যাব। 2007 সালে একটা পৃথিবীতে একটা মহা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। এজন্য সেই অর্থনৈতিক মন্দাটাকে বলা হয় যা গ্রেটেস্ট রিসেশন। এবং 2007 সালে শুরু হলেও এটা 2008-এর শেষে এবং 2009-এ এটা একদম প্রকট আকার ধারণ করে। এবং এটা শুরু হয়েছিল আমেরিকায় এই আবাসন খাত থেকে, রিয়েল স্টেটে এই যে বাড়িগুলোকে ওভার প্রাইস শো করে অতিরিক্ত লোন দিছে এবং এক সময় কলাপস করছে। এবং আমেরিকার একটা খুব বড় বিনিয়োগ ব্যাংক কলাপস করে গিয়েছিল সেই সময়। তো 2009 সালের শুরুতেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতা নিয়েছিলেন। তিনি এমন সময় ক্ষমতা নিয়েছিলেন যখন দেশে বিদ্যুৎ উৎপাদন খুবই কম, প্রয়োজনের তুলনায় দেশ লোডশেডিং এ ডুবে থাকে, যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ডেফিনেটলি বাংলাদেশ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই জায়গার থেকে ক্ষমতা নিয়ে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশটাকে একটা ইমার্জিং ইকোনমিক ফোর্স হিসেবে এস্টাবলিশ করেছিলেন। আমরা তো ভুলে যাই, আজকে যারা জেনজি তারা হয়তো তখন ছোট বাচ্চা, তাদের অনেক কিছু জানার কথা নয়। এই জন্য একটু আবার মনে করিয়ে দিলাম যে একটি বিশ্ব বিপর্যস্ত অর্থনীতির মুখে দাঁড়িয়ে শেখ হাসিনা বাংলাদেশকে একদম ইউটার্ন করিয়েছিলেন। মানে একদিকে বিশ্ব ঢুকছে আর একদিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কিভাবে শেখ হাসিনা এটা করেছিলেন, এটা কিন্তু ওপেন বুক। এটা এখন চাইলে বর্তমান সরকারও দে ক্যান গো ব্যাক। কিন্তু বর্তমান সরকার কি করতেছে? বর্তমান সরকার এই অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় একটা পরামর্শক কমিটি করেছে 30 বা 35 জন অর্থনীতিবিদ নিয়ে, যে তারা এই অবস্থায় সরকারকে উত্তরণের একটা পথ দেখাবে। সেই 35 জনের মধ্যে একটা নাম দেখে আমি খুবই বিস্মিত হয়েছি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কে? তিনি তো সদ্য ব্যর্থতম
ডক্টর ইউনূস সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। তো তিনিও নিজে যখন অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন তখন আমাদের অর্থনীতি একদম হুড়মুড় করে ভেঙে পড়েছে। তো সেই ব্যর্থতার যিনি নেতৃত্ব দিয়েছেন সেই লোকটাকে আপনি এখন নিয়ে আসতেছেন, তার পরামর্শ নিয়ে আপনি বর্তমানের ইকোনমিক ক্রাইসিস থেকে উত্তরণ ঘটাবেন। এইটা এটা কেমন একটা কথা হইলো, তাই না? শেখ হাসিনা কি করেছিলেন সেটা একটু জানার চেষ্টা করেন। শেখ হাসিনা, তার একটা প্ল্যান ছিল। তিনি যখন বিরোধী দলে ছিলেন, সেই 94-95 সালের কথা, তখন থেকেই তিনি কিন্তু এই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি কোন পথে, এগুলো সব প্ল্যান করেছিল। বিএনপির কি প্ল্যান ছিল? বিএনপি তো দেখছে যে ডক্টর ইউনূস কোন দিকে নিয়ে যাচ্ছে, এর থেকে উত্তরণে বিএনপির কি আদৌ কোনো প্ল্যান ছিল? তাদের উপদেষ্টা, তাদের মন্ত্রীদের চাপাবাজি, অসত্য ভাষণ, ইনক্লুডিং মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেন সেগুলো একদম ভিত্তিহীন। আমি সরি টু সে, সেগুলো মিথ্যে। তিনি বলেন দেশের উন্নয়ন, এই যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে গত 15 বছরে, হুইচ ইজ অ্যাবসলিউটলি এ লাই। তো এই মিথ্যেগুলো দিয়ে কি বর্তমানে এই অর্থনৈতিক ক্রাইসিস ওভারকাম করা যাবে? দেশের এই অর্থনৈতিক এই বিপর্যয়ের মুখে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাদের যে কিস্তি ছাড় করবার কথা ছিল, যেটা শেখ হাসিনার আমলে তারা একটা চুক্তি করেছিল, এবং শেখ হাসিনার আমলে সব কিস্তি কিন্তু ছাড় দিয়েছে, কিন্তু এখন তারা সেটা ছাড় করতে রাজি না। এটা কেন? কেন আইএমএফ, যে রেজিম চেঞ্জ করলেন যাদের কথায় নেচে, যে ইউনূস যাদের পুতুল, সেই দেশের প্রতিষ্ঠান বলা যায়, আইএমএফ কেন আপনাকে আপনার লোনের কিস্তি দিচ্ছে না? একদম ক্লিয়ার, কারণ তারা দেখতে পাচ্ছে যে আপনার সেই লোন পরিশোধের সক্ষমতা কমে গেছে, দুর্বল বা অলমোস্ট নীল। তো আপনাকে কে টাকা ধার দিবে জেনে শুনে যে এই টাকাটা আপনি ফেরত দিতে পারবেন না? শেখ হাসিনাকে তারা টাকা দিত কারণ তারা জানতো যে তার সরকারের সেই সক্ষমতা আছে, কিন্তু বিএনপি অনেক দেন দরবার করেছে ওয়াশিংটনে গিয়ে, কিন্তু তারা আইএমএফ এর মন এখন পর্যন্ত গলাতে পারেনি। এখন বলছে আইএমএফ যে শর্তগুলো দিচ্ছে সেগুলো খুবই কঠিন। তো আইএমএফ এর কাছে টাকা না পেলে কোথায় পাবে? যেটা বললাম যে ইউনূস যে দেনা রেখে গেছে, ইউনূস তো সবসময় বলতো যে আমি রিজার্ভ বাড়িয়েছি $30 বিলিয়ন। আরে বেটা, তুই তো $12 বিলিয়ন বাকি রেখে আসছিস মার্কেটে, ওইটা দিলেই তো দাম করে 30 থেকে 12 কমে 18 হয়ে যায়। তো এখন যেহেতু ইউনূসের কথা আমরা বিশ্বাস করি, আমাদের যে আল্লাহ একটা মস্তিষ্ক দিছে, সেই মস্তিষ্ক দিয়ে আমাদের যুক্তি নির্ভর কথাবার্তা বলতে হয়, সেটা আমরা খুব একটা করি বলে আমার অন্তত মনে হয়নি কখনো। তখন আইএমএফ যখন টাকা না দেবে, তখন সরকার বলছে আমাদের যেসব উন্নয়ন সহযোগী আছে, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্যরা, তাদের কাছে আমরা $2 বিলিয়ন ধার চাইব। কিন্তু আইএমএফ যখন না বলে, তখন অন্যান্য উন্নয়ন সহযোগীরা আপনাকে ধার দেবে, অন্তত আমার অভিজ্ঞতা সেটা বলে না। একটু পদ্মা সেতুর কথা বলতে চাই, যে পদ্মা সেতু একসময় জাইকা, জাপানের যে ডোনার এজেন্সি, জাপানি সরকারের এজেন্সি, এটা জাইকা কিন্তু পদ্মা সেতুকে লোন দিতে চেয়েছিল, যে পদ্মা সেতু অর্থায়ন, কিন্তু তখন আমাদের কেউ কেউ বলেছিল যে না, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে টাকাটা নেব, এবং সেই কিন্তু আমরা একটা পলিটিক্সে পা দিয়েছিলাম। না হলে জাইকার কাছ থেকে লোন নিয়ে আমরা পদ্মা সেতুটা করতে পারি। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনারা জানেন যে পদ্মা সেতুর লোন নিয়ে খুব ঝামেলা হলো, তারা দুর্নীতির কাল্পনিক অভিযোগ তুললো, যেটা পরবর্তীতে কানাডার কোর্টে প্রমাণিত হয়েছে যে সেটা অসত্য। যাই হোক, ওয়ার্ল্ড ব্যাংক এই ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের সাথে মিলে এই পদ্মা সেতু যেন না হয়, সে কারণেই তারা লোনটা আলটিমেটলি দেয়নি, এবং তারা মনে করেছিল উইদাউট ওয়ার্ল্ড ব্যাংক লোন শেখ হাসিনা হয়তো পদ্মা সেতু করতে পারবে। তো যখন ওয়ার্ল্ড ব্যাংক লোন দিল না, তখন অন্য অন্য সহযোগী সংস্থার কাছে লোন চাওয়া হলো, কিন্তু কেউ দেয় নাই, কারণ দে আর অল রিলেটেড। তখন জাইকার কাছে ফিরে গেল সরকার, কিন্তু জাইকাও রাজি হয়নি। জাইকা বলেছে যে না, যেহেতু একবার ওয়ার্ল্ড ব্যাংক না করেছে, আমরা এই ডার্টি পলিটিক্সে ইনভলভ হব না। সো দিস ইজ হাউ এদের নেটওয়ার্কটা কাজ করে। তো সরকার ইজ ইন ডিপ শিট। এই যে এত জুলাই জুলাই করেন, এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন কত, মানে যারে তারে ভাতা দিলেন, টাকা দিলেন, এখন যেসব জুলাই যোদ্ধা হতো নাকি, তাদের যে মাসিক পেমেন্ট সেটা দেওয়ার মতো টাকা তাদের কাছে নাই।
এখন এদিকে জুলাই যোদ্ধারা তারাও ক্ষুব্ধ, তারা পারলে এরে মারে ওরে মপ করে। তো জুলাই যোদ্ধা নিয়েও খুব একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এখন আপনি যে ব্যাংক থেকে লোন নিচ্ছেন, ব্যাংক তো বেসিক্যালি প্রাইভেট সেক্টরের যারা ব্যবসা করেন, শিল্প কারখানা করেন, তাদের লোন দেয় এবং ব্যাংক তাদের কাছে একটা হাই ইন্টারেস্ট পায়। কিন্তু যখন সরকার সেই টাকাটা নিয়ে নিচ্ছে, ব্যাংকের মূলধন তো আনলিমিটেড না। এবং খবর পেলাম বাংলাদেশ ব্যাংক নাকি সমানে টাকা ছাপায় যাচ্ছে। তো একদিকে আপনি প্রাইভেট সেক্টরের গ্রোথটাকে ক্ষতিগ্রস্ত করছেন, টাকা আপনি সরকার হিসেবে নিজেই লোন নিচ্ছেন, আপনি যে সুদের লোন নিচ্ছেন সেটা প্রাইভেট সেক্টরকে দেওয়া সুদের চাইতে সাধারণত কম। তার মানে ব্যাংকের ইনকামও কমে যাচ্ছে, তার মানে ওভারঅল আমাদের ইকোনমিটা উইক হয়ে যাচ্ছে। এদিকে এই অবস্থায় জিনিসপত্রের দাম নাকি খুব বাড়ে। ইকোনমিক্সের সূত্র বলে এই অবস্থায় মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, এগুলো সব ঘটনা ঘটে। এই যে বাংলাদেশের টাকার মান কমে গেছে, শেখ হাসিনা সরকারের আমলে আপনার কাছে যদি 100 টাকা থাকে, আপনি যদি সেটা রেখে দেন, তো সেইটা এখন হয়ে গেছে 46 টাকার সমান। তো এই অবস্থায়, এই অর্থনৈতিক বিপর্যয়ের মুখে আমি জানি না যে বর্তমান সরকার কিভাবে এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসবেন বা আদৌ বেরিয়ে আসতে পারবেন কিনা। অনেকেই আশঙ্কা করছেন যে দেশে দুর্ভিক্ষের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং এই সরকার এখন কোনো দক্ষতা মুনশিয়ানা দেখাতে পারেনি। বলছে যে কেবল তো ক্ষমতা নিল 2 মাস, কিন্তু সিন্স দে ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। যদিও তারেক রহমান 25শে ডিসেম্বর জনসভায় বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। জনসভায় অনেক কিছু বলা যায়, কিন্তু যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় তখন আসলে আপনি একটা বাস্তব পরীক্ষার মুখোমুখি হন। তো সেই অবস্থায় দেখা যাক কি হয়। বাংলাদেশ যেভাবে তেতে উঠছে এবং এই সরকার যেভাবে কোনো পরিকল্পনা নেই, শুধুমাত্র লিপ সার্ভিস দিয়ে, চাপাবাজির উপর দিয়ে সরকার পরিচালনা করছে, এবং মর্নিং শোজ দ্য ডে যদি সত্যি হয়, তাহলে 2 মাসই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে এই সরকার সফলভাবে দেশ পরিচালনা করবার জন্য আসেনি, বা সেই দক্ষতা, সেই সক্ষমতা তাদের নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।